সিএসআর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। শোক আর শ্রদ্ধায় মহানায়ককে স্মরণ, জাতির পিতার ছবি টাইমস স্কোয়ারে। বঙ্গবন্ধু হত্যায় নেপথ্য কুশীলবদের চিহ্নিত করার উদ্যোগ, শিগগিরই কমিশন গঠন। করোনায় মৃত্যু ছাড়ালো 24,000, টিকার পর্যাপ্ত মজুত নেই, স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি। রাজধানী কাবুলে তালেবানি আগ্রাসন, দেশ ছেড়ে তাজিকিস্তানে আফগান প্রেসিডেন্ট। দর্শক, সিএসআর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আল মতিন। আজ শোকাবহ 15 আগস্ট। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এই দিনে তাকে হারিয়েছি আমরা, একই সাথে শহীদ হয়েছেন তার পরিবারের সদস্যরাও। তার ইতিহাস এবং তার পরবর্তী বাংলাদেশ নিয়ে আজকে আমাদের আলোচনা। 3 জন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। স্টুডিওতে 2 জন সম্মানিত অতিথি উপস্থিত হয়েছেন। আছেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, তিনি একজন স্বনামধন্য ইতিহাসবিদ, একই সাথে তিনি বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। আছেন জনাব সোহরাব হাসান, তিনি যুগ্ম সম্পাদক, দৈনিক প্রথম আলো। সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরী, তিনি রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, শুরুতেই এই কদিন ধরে যে আলোচনা চলছে যে এই হত্যাকাণ্ডের সাথে আর কারা কারা বা কে জড়িত থাকতে পারেন, এর পেছনে ষড়যন্ত্রটা কারা করেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী কদিন আগে নিয়ে কিছু ইঙ্গিত দিয়েছেন। আজকেও আইনমন্ত্রী কিছু কথা বলেছেন চ্যানেল 24-কে, সে নিয়ে একটা প্রতিবেদন আমাদের হাতে রয়েছে, সেটি দেখে নেব। মানুষটা যেমন ছিলেন ভয়ডরহীন, তেমনি নিঃসংকোচ, যা দ্বিধাহীন চিত্তে স্বীকার করেন সবাই। বঙ্গবন্ধুর চারিত্রিক দৃঢ়তায় হতবল হয়েছে খুনিরাও, শেষক্ষণেও এর ব্যত্যয় হয়নি। 15 আগস্ট কাল রাতে জাতির পিতাকে হত্যা করতে উদ্যত হয়েও তার ব্যক্তিত্বের সামনে ঘাবড়ে যায় মহিউদ্দিন। পরে গুলি করে বজলুল হুদা ও নূর। শুধু বঙ্গবন্ধু আর বঙ্গমাতাকে হত্যা করেই মেটেনি খুনিদের রক্ত পিপাসা। রেহাই পায়নি শিশু আর অন্তঃসত্ত্বা নারীও। সেই বিভৎসতার সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি। নানা বাধা পেরিয়ে দীর্ঘ প্রায় 35 বছর পর খুনিদের বিচার হয়েছে। তবে এখনও ধোঁয়াশায় এমন নির্মমতার পেছনের শক্তি এবং ষড়যন্ত্র। আওয়ামী লীগ নেতারা মনে করেন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পেছনে অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতিও জড়িত। রহস্য উদ্ঘাটনে কমিশন গঠনের দাবি তাদের। 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে স্বাধীনতার চেতনা, মূল্যবোধকে হত্যা করেছিল। বাংলাদেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল। এখানে একটা কমিশন হলে অনেক ঘটনা বেড়ে আসবে। কেন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, কেন 4 নেতাকে হত্যা করা হলো, এর সাথে মূল কারা কারা, দেশে আন্তর্জাতিক কোন সংস্থারা। হত্যার পেছনে ষড়যন্ত্রের কথা বলছেন আইনমন্ত্রীও। জানান, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই গঠিত হবে তদন্ত কমিশন। এই কমিশনের রূপরেখাটা কি হবে, এই কমিশনের কার্যাবলীটা কি হবে, এবং এই কমিশনটা কাদের দ্বারা কনস্টিটিউটেড হবে, এই জিনিসগুলি করোনা ভাইরাস এর প্রকোপটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা দেখতে পান। মন্ত্রী আরও বলেন, নির্মম এই হত্যায় জিয়াউর রহমান জড়িত। কমিশনের মাধ্যমে তুলে ধরা হবে যার সাক্ষ্য প্রমাণ। এই হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত এবং সেটার যে সাক্ষ্য প্রমাণ, ইনশাআল্লাহ এই কমিশনের মাধ্যমে সেটা জনসম্মুখে আমরা উপস্থাপন করব। পলাতক খুনিদের ফিরিয়ে এনে রায় কার্যকরে সরকার বদ্ধপরিকর বলেও জানান আইনমন্ত্রী। তাদেরকে ফিরিয়ে আনার প্রচেষ্টা আমরা চালিয়ে যাব। স্বপ্নিল। শুরুতেই জনাব সোহরাব হাসান, আপনার কাছে আসতে চাই।
15 আগস্টকে কেন্দ্র করে একটি নিবন্ধ আপনি লিখেছেন, গতকালকে ছাপা হয়েছে সেটি। সেখানে মুক্তিযুদ্ধের পরবর্তী 10টি বছরে যেসব ঘটনা ঘটেছে 15 আগস্ট এর পাশাপাশি সেখানে একদিকে যেমন জাসদ বলুন, গণবাহিনী বলুন, তার উত্থান হয়েছে, সর্বহারা পার্টির উত্থান হয়েছে। এর পাশাপাশি 4 জন সেক্টর কমান্ডার পরস্পরকে হত্যায় বা তার ষড়যন্ত্রে জড়িত ছিলেন বলে আপনি উল্লেখ করেছেন আপনার নিবন্ধে। এই যে যারা একটি নতুন দেশকে গঠনে লড়াই করলেন একসাথে, তারা এত অল্প সময় পেরোতেই কেন এত মানমুখী হয়ে উঠলেন পরস্পরের ব্যাপারে? ধন্যবাদ। এর একটু পটভূমিতে বোধহয় আমাদের 71-এও ফিরে যেতে হয়। 71-এ যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তারা সবাই একই উদ্দেশ্য লক্ষ্যে নিয়েছেন তা নয়। কারো লক্ষ্য ছিল শোষণহীন অসাম্প্রদায়িক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা, বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা। কারো লক্ষ্য ছিল সমাজতান্ত্রিক রাষ্ট্র, একেবারেই সমাজতান্ত্রিক যে ব্যবস্থার একটা রাষ্ট্র। কেউ চেয়েছিলেন বড় পাকিস্তান ভেঙে ছোট পাকিস্তান করা, অর্থাৎ আদর্শ সবই ঠিক থাকবে, পাঞ্জাবিরা থাকবে না, বাঙালিরা শাসন করবে। সুতরাং এবং আওয়ামী লীগ যে দলটি 71-এ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন তার মধ্যেও কিন্তু টানাপোড়েন ছিল, দ্বন্দ্ব ছিল, বিরোধ ছিল। যে কারণে আমরা দেখি যে মুজিবনগর সরকার, যার প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ এবং বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, তাদের সাথে মুজিব বাহিনী যে গঠিত হয়েছিল বিএলএফ, সেই বাহিনীর কিন্তু একটা দ্বন্দ্ব ছিল। তারা স্বাধীনভাবে বাহিনী গঠন, সংগঠন এবং যুদ্ধ পরিচালনা করতে চেয়েছিলেন। আবার মুজিবনগর সরকার একটি আনুষ্ঠানিক একটি রাষ্ট্রীয় কাঠামো ছিল, সেই কাঠামোর অধীনেই কিন্তু মুক্তি বাহিনী যে তারা লড়াই করেছে। পরবর্তীকালে তো বাংলাদেশ ভারতের যৌথ বাহিনী বিজয় নিশ্চিত করলো, পাকিস্তানের আত্মসমর্পণ করলো। স্বাধীনতার পরপরই কিন্তু এই বিরোধ কমানোর পরিবর্তে কিন্তু আরও বেড়ে গেল এবং একটা পর্যায়ে আওয়ামী লীগের যে তরুণ অংশ, তাদের এক অংশ যেটা ছাত্রলীগ একটা বড় শক্তি ছিল মুক্তিযুদ্ধের, তারা কিন্তু ভাগ হয়ে গেল। এক পক্ষ বলল যে বৈজ্ঞানিক সমাজতন্ত্র তাদের লক্ষ্য এবং তারা আওয়ামী লীগের প্রতি অনাস্থাই প্রকাশ করলো, এমনকি বঙ্গবন্ধুর প্রতি অনাস্থা প্রকাশ করলো। বঙ্গবন্ধু যে রাজনীতি করে, তার যে রাজনীতি, আওয়ামী লীগের নীতি আদর্শ। আরেকটি পক্ষ কিন্তু অতি বাম যারা হিসাবে চিহ্নিত, পিকিংপন্থীদের সবাই নয়, এক অংশ, তারা কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে সেটি মানতে চায়নি। অর্থাৎ পাকিস্তানিরা চলে গেছে, তারা মনে করেছে যে এটি এখন ভারতের দ্বারা নিয়ন্ত্রিত একটি রাষ্ট্র। সুতরাং তারা সশস্ত্র পথেই কিন্তু সমাধান চেয়েছে। এই রাষ্ট্র বঙ্গবন্ধুর তার নেতৃত্ব, শুধু তার নেতৃত্ব অস্বীকার করেনি, তার যে রাষ্ট্র, বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থাকে অস্বীকার করেছে। তারা অস্ত্র হাতে তুলে নিয়েছে এবং এই যে বিভাজন, অর্থাৎ 71-এ আমরা স্বাধীন হয়েছি, 71-এ আমরা সফল হয়েছি ঐক্যবদ্ধ ছিলাম বলে, 72 থেকেই কিন্তু আমাদের বিভাজনটা শুরু হয়। তো আমার যে লেখার যে মূল বিষয় ছিল সেটা হচ্ছে 75-এ কার কী অবস্থা ছিল। আবার 71-এর পর 71 থেকে 72 থেকে 75-এ আওয়ামী লীগের সবাই যে বঙ্গবন্ধুর আদর্শে তার নীতির প্রতি আস্থাশীল ছিলেন তা নয়। ওই আওয়ামী লীগে বা আওয়ামী লীগের সমর্থক ছাত্রলীগে শফিউল আলম প্রধানের মতো লোক ছিলেন, তাহেরউদ্দিন ঠাকুর ছিলেন আওয়ামী লীগে, ওবায়দুর রহমান ছিলেন, শাহ মোয়াজ্জেম ছিলেন। এখন তারা যদি বঙ্গবন্ধুর প্রতি বিশ্বস্ত হতেন, আওয়ামী লীগের নীতি আদর্শের প্রতি বিশ্বস্ত হতেন, তাহলে 75-এ 15ই আগস্টরা তাদের ভিন্ন ভূমিকায় আমরা দেখতাম না। আর মোস্তাক, যাকে বলা হয় বিশ্বাসঘাতক, এবং তিনি বিশ্বাসঘাতকতাই করেছেন, তিনি খুনিদের পরিচালিত করেছে বা খুনিরা তাকে পরিচালিত করেছে, যেভাবেই হোক। এই যে বিরোধ, এবং তখন এটি এক ধরনের যুদ্ধ শেষে প্রাপ্য নিয়ে যে বিরোধ, এবং এটি দুর্ভাগ্যজনক যে বঙ্গবন্ধুকে আমরা রক্ষা করতে পারিনি। তখন যে বিশাল আওয়ামী লীগ, তার বিশাল কর্মী সংগঠক, তারাও যে প্রতিরোধ একজন নেতা
নেতাকে এইভাবে সপরিবারে হত্যার পর যে প্রতিরোধ করার কথা ছিল, যে প্রতিবাদ জানানোর কথা ছিল, সেটি হয়নি। আমি একটি লেখায় লিখেছি গত এক বছরে 15ই আগস্টের পর এক বছর যে প্রতিবাদ হয়েছে খুবই বিচ্ছিন্নভাবে, বিক্ষিপ্তভাবে, এবং তার অন্যতম উদ্যোক্তা ছিল তখনকার জাতীয় ছাত্রলীগের যে ছাত্র ইউনিয়নের যে অংশ ছিল, তারাই উদ্যোগ নেয়, পরবর্তীকালে ছাত্রলীগও যোগ দেয়। মানে একেবারেই তরুণরা, কিন্তু আওয়ামী লীগের যে বিশাল বিশাল নেতা ছিলেন, এবং একটা মানুষের মধ্যে যে বিভ্রান্তি হলো যে বঙ্গবন্ধু নিহত হওয়ার 12 ঘন্টার মধ্যে তারই সহকর্মী দু একজন, তাজউদ্দিন আহমদ, সৈয়দ নজরুল, মনসুর আলী, কামরুজ্জামান বাদে অন্যরা সবাই মোস্তাকের মন্ত্রিসভায় যোগ দিলেন। সুতরাং মানুষের মধ্যে বিভ্রান্তি, এক ধরনের বিহ্বলতা কাজ করেছে। অনেক ধন্যবাদ। জনাব ইশফাক ইলাহী, আপনার কাছে এই পর্যায়ে আসতে চাই। ষড়যন্ত্রের কথা যখনই আসে তখন 75-এর ঠিক কদিন আগে যেভাবে বাকশাল গঠন হলো এবং একভাবে সোভিয়েত মডেলের দিকে বাংলাদেশ ঝুঁকলো, তাতে কি মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব খানিকটা ক্রুদ্ধ হয়েছিল বঙ্গবন্ধুর প্রতি? এবং যে ধরনের কথা বলা হয় যে এর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িত থাকার কথা কিছু কিছু গবেষক তুলে ধরেছেন তাদের বইতে, সেটা কি আজকে ইতিহাস সমর্থন করে? প্রশ্নটা কাকে করেছেন? জি, আপনার কাছে। ও আচ্ছা, মার্কিন যুক্তরাষ্ট্রের এখানে কতটুকু ইনভলভমেন্ট আমি জানি না, তবে আমি যেটা জানি সেটাই আমি বলছি যে দেখুন, আমি আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় কিন্তু এই বিশেষ করে খন্দকার মোশতাকের নেতৃত্বে একটা গ্রুপ ছিল যারা পাকিস্তানের সঙ্গে একটা কনফেডারেশনের মতো যাওয়ার একটা পরিকল্পনা তাদের মধ্যে ছিল, এবং এটার জন্যই তারা, যারা এটার বিরোধী ছিল, তাজউদ্দিন নজরুল ইসলাম, তারা কিন্তু ওয়ারিড ছিল খন্দকার মোশতাককে নিয়ে। আমি 10ই জানুয়ারি যখন বঙ্গবন্ধু ফেরত মানে বাংলাদেশে পদার্পণ করলেন, ওই সময় আমি ঢাকা বিমানবন্দরে উপস্থিত ছিলাম, এবং এয়ারফোর্সের বিমান বাহিনীর আমি তখন কিছুই নাই, তাও একজন নিরাপত্তা কর্মকর্তা আমার হিসাবে আমাকে নিয়োগ দেওয়া হয়েছিল, এবং আমার চোখের সামনে আমি দেখেছি বঙ্গবন্ধু আসার পরে এই সমস্ত প্রোটোকল ভেঙে ক্যাবিনেটের বাকিরা যখন দাঁড়িয়েছিল, তখন খন্দকার মোশতাক আহমেদ যে ওনাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করেছে। তারপরে আপনারা দেখেন, আমি ওই ট্রাকের পিছনে পিছনে আমিও রেস কোর্সে এসেছি, এবং অনেক ছবিতে আপনি দেখবেন যে খন্দকার মোশতাক আহমেদ যদিও প্রধানমন্ত্রীও ছিলেন না, রাষ্ট্রপতিও ছিলেন না, কিন্তু ওই তাজউদ্দিন এবং নজরুল ইসলামকে কোনোভাবে পাশ কাটিয়ে উনি কিন্তু বঙ্গবন্ধুর পাশে ট্রাকে দাঁড়িয়েছিলেন। অর্থাৎ মানে আমি বলতে চাচ্ছি যে যদি আমরা এটাকে মির্জাফরি বলি, তাহলে তারা কিন্তু তখনই অনেক কাছে চলে গিয়েছিল। তারপরে যেমন হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তার মধ্যে অন্তত মেজর ডালিম আমি জানি, এবং এটা স্বীকার দিয়ে ওনার সাথে বঙ্গবন্ধুর পরিবারের আসা যাওয়া ছিল, এবং সে সেই সুযোগটা নিয়েছে। আর যদি আরো ষড়যন্ত্রের কথা বলেন, তাহলে আমি বলবো যে বিশেষ করে ওই সময় জাসদ একটা সেনাবাহিনীর ভিতরে একটা বিপ্লবী সৈনিক সংস্থা যেটাকে বলা হচ্ছিল, একটা গড়ে তুলেছিল, এবং আমাদের বিমান বাহিনীর ভিতরেও এটা গড়ে উঠেছিল। আমরা কয়েকজনকে তখন অ্যারেস্টও করেছিলাম, যশোর থেকে অ্যারেস্ট করে নিয়ে এসে তাদের বিচারও হয়েছিল, কিন্তু যাদেরকে পাওয়া যায়নি এই ধরনের যথেষ্ট তারা ভিতরে ছিল, এবং তারা একটা, যেটা যে সোহরাব ভাই বললেন যে একটা বামপন্থী সরকারের একটা পরিকল্পনা তারা ছিল, একটা উগ্র, আমি বলবো তাদের কারোরই রাজনৈতিক এক্সপিরিয়েন্স ছিল না, কিন্তু তারা ভাবতো যে এভাবে যেভাবে দেশ চলছে এর থেকে আরো বেশি একটা বৈপ্লবিক পরিবর্তন দরকার। আর আরেকটা যেটা প্রচারণা সেখানে চালানো হতো রক্ষী বাহিনী নিয়ে, রক্ষী বাহিনী পরিষ্কার বলা হতো যে এরা ভারতীয় এজেন্ট, ভারতীয়, এমনকি বলা হতো যে এরা ভারতীয় নাগরিক, এখানে এসে তাদেরকে রক্ষী বাহিনী বানানো হয়েছে বেসিক্যালি টু আওয়ামী লীগকে প্রোটেক্ট করার জন্য। কিন্তু এটা যে কত বড় একটা মিথ্যা ছিল সেটা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরেই বোঝা গেল, যখন সমস্ত রক্ষী বাহিনী আমাদের আর্মিতে তাদেরকে অ্যাবজর্ব করে নেওয়া হলো, এবং এই রক্ষী বাহিনী থেকে
মেজর জেনারেল পর্যন্ত, ব্রিগেডিয়ার তো অসংখ্য তারা হয়েছে, এবং অত্যন্ত সুনামের সাথে তারা তাদের সার্ভ করে গেছে বাংলাদেশকে। অর্থাৎ কিন্তু এই যে মিথ্যা প্রচার, এই মিথ্যা প্রচারের একটা বড় আমি এই সময় বলছি, এখন নতুন জেনারেশন এটা জানে না যে চীনপন্থী মানে ন্যাপ ভাসানির অধীনে একটা পত্রিকা বেরোতো হক কথা, এই খুবই পপুলার ছিল, ইটস এ মোর অফ এ চটি পত্রিকার মতো। কিন্তু এই হক কথার মধ্যে, হক কথা মানে হচ্ছে সত্যি কথা, আসলে কোনো সত্যি কথা ছিল না। অসংখ্য উদ্ভট প্রচারণা চালানো হতো যে বঙ্গবন্ধু এবং সব আওয়ামী লীগ সরকার এটা ভারতের একটা দালাল, দেশটা আসলে স্বাধীন হয়নি, যেটা সোহরাব ভাই বলতে চেয়েছিলেন। তো আমার যদি সময় থাকে আমি পরে বলবো, অথবা আমি এখনই বলতে পারি যে বাংলাদেশ হওয়ার প্রথম দিন থেকে তো আমি দেখেছি যে বঙ্গবন্ধু কিন্তু সব থেকে বড় জিনিস যেটা উনি করেছিলেন, যে উনি প্রথম যখন ইন্দিরা গান্ধীর সঙ্গে ওনার প্রথম সাক্ষাৎ হলো ফেব্রুয়ারি 6 তারিখে কলকাতায়, তখনই কিন্তু উনি পানির সাথে, পানি চুক্তিগুলোর সাথে উনি ভারতীয় সৈন্য প্রত্যাহার, বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহারের জন্য একটা অঙ্গীকার উনি আদায় করে নিয়েছিলেন। সেটা তো খুব শিগগিরই বাস্তবায়িত হলো। হ্যাঁ, সেটা বাস্তবায়িত হলো। উনি দেখেন মাত্র 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হয়েছে, মাত্র 2.5 মাসের সময় 12ই মার্চ, এবং আমি সেই প্যারেডেও ছিলাম, 12ই মার্চ ঢাকা স্টেডিয়াম থেকে সর্বশেষ ভারতীয় ইউনিট বাংলাদেশ ত্যাগ করে উনি বললেন যে 26শে মার্চ আমাদের স্বাধীনতা প্যারেড হবে, আমি তার আগে চাই ভারতীয়। হয়ে গেল 18 কি 16 তারিখে ইন্দিরা গান্ধী বাংলাদেশ ভিজিটে আসলেন, তখন কিন্তু বাংলাদেশ শত্রুমুক্ত। আমি এই কথা বলতে এই জন্য বলছি যে দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানিতে মার্কিন সৈন্য এই সেদিন এখনো আছে, এই কোরিয়াতে 1953 সালে মার্কিন সৈন্য ঢুকেছে, আজও কোরিয়াতে আছে। জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মার্কিন সৈন্য সেখানে আছে, আজও আছে। কিন্তু কোন দেশ থেকে বিদেশি সৈন্য মাত্র 2.5 মাসের মধ্যে শেষ বিদেশি সৈন্য চলে যাবে, এটার কিন্তু ইতিহাসে নাই। একটি বিরল দৃষ্টান্ত। জি, অনেক ধন্যবাদ আপনাকে। অধ্যাপক আনোয়ার হোসেন, আপনার কাছে এই পর্যায়ে আসতে চাই, আপনার কাছে ফিরবো আবারও জনাব ইশফাক ইলাহী। এই যে 71-এর পরে যে বিভিন্ন বিরুদ্ধ স্রোত যেগুলো স্বাধীনতা যুদ্ধের সময়ই নিজেদের এক একভাবে প্রকাশ করেছে, সেখানে একদিকে যেমন সিরাজ আলম খানরা ছিলেন, এর বাইরেও আরও নানান শক্তি মুক্তিযুদ্ধের মধ্যেই কাজ করছিল, মুক্তিবাহিনী বলুন, মুজিব বাহিনী বলুন। এরপরে জাসদের উত্থান, সর্বহারা পার্টির উত্থান, এবং একটা পর্যায়ে এসে বাকশাল করে অনেককে এখানে নিয়ে আসার একটা চেষ্টা হলো। সেখানে মস্কোপন্থী অনেকে যোগ দিলেন, কিন্তু চীনপন্থী অনেকে আবার যোগ দিলেন না। এই যে সবাইকে একসাথে করার চেষ্টা এবং জাতি হিসেবে ঐক্যবদ্ধ আবারও করে তোলার চেষ্টা, এটা কি একটু দেরিতে হয়েছিল? ধন্যবাদ আপনাকে। 10ই জানুয়ারি 1972 বঙ্গবন্ধু যখন দেশে ফেরেন, ঢাকার আকাশে তার বিমানটি চক্কর দিচ্ছিল, তখন তিনি বেশ চিন্তামগ্ন ছিলেন। ডক্টর কামাল হোসেন জিজ্ঞেস করলেন, আপনি কি নিয়ে চিন্তা করছেন? বঙ্গবন্ধু বলেছিলেন যে ঐক্যের কারণে দেশ স্বাধীন হলো, সেই ঐক্য আমরা ধরে রাখতে পারবো কিনা। চিন্তাটা সঙ্গত ছিল, তিনি দূরদর্শী ছিলেন বলেই এমন চিন্তা করেছিলেন। কিন্তু বাস্তব পরিস্থিতি সোহরাব হাসান যেভাবে বললেন, তাতে দেখা গেল যে মুক্তিযুদ্ধের সবাই থেকেই আমাদের আকাঙ্ক্ষা, অভিপ্সা একটা বৈচিত্র্য ছিল, এবং মুক্তিযুদ্ধ সরল রৈখিক কোনো ব্যাপার ছিল না। তো সেই জন্যে স্বাধীন বাংলাদেশে এসে বঙ্গবন্ধুর পক্ষে তিনি তো মাত্র 1314 দিন সময় পেয়েছিলেন স্বাধীন বাংলাদেশে আর কি। এর মধ্যে 25শে জানুয়ারি পর্যন্ত তার নিজস্ব ভাষ্য অনুযায়ী তিনি ভুল করেছেন। ফিডেল কাস্ট্রো তাই বলে দিয়েছিলেন 1973-এ আলজিয়ার্স জোট নিরপেক্ষ সম্মেলনে। তিনি যখন নিজেকে শোধরাতে শুরু করলেন, সেটা শোধরানোর উদ্যোগটি হয়ে গেল ওই ষড়যন্ত্রকারীদের কাছে ভুল। এর আগ পর্যন্ত যে ভুলের কথা আপনি বলছিলেন, সেটার
ধরনটা কি কি ভুল হয়েছিল? না, আগে আমার কথাটা আমি শেষ করে নেই। সেটা হচ্ছে যে স্বাধীনতার পরে যে যা চেয়েছিল তার তাৎক্ষণিক বাস্তবায়ন চাইল, যেটা সমস্যা হয়ে গেল আর কি। যেমন ওরা বললো যে ছাত্রলীগের মধ্যে থেকে আলাদা হয়ে গেল জাসদ, এবং জাসদ ছাত্রলীগ 17ই সেপ্টেম্বর 1972 এই সময় থেকেই শুরু হলো মুজিব বিরোধিতা। অর্থাৎ অনেকটা যাকে বলা যায় যে অধৈর্য, অসংযম। কিন্তু বঙ্গবন্ধু শুরুতেই বলে দিয়েছেন তিনি 3 বছর কিছু দেবেন না, দিতে পারবেন না, কারণ সম্পূর্ণ রাজপথ শূন্য, দেশটাকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। তো এখন কথা হচ্ছে নানাবিধ আকাঙ্ক্ষা অভিলাষে আবর্তের মধ্যে পড়ে যান বঙ্গবন্ধু। তো সেই জায়গা থেকে এখন যদি আমরা বাংলাদেশকে দেখবার চেষ্টা করি, ষড়যন্ত্র তো 71-এর মুক্তিযুদ্ধের সবাই থেকেই শুরু হয়েছিল। যারা দক্ষিণপন্থী, গোড়াপন্থী, ডানপন্থী, খন্দকার মোশতাকের নেতৃত্বে মাহবুব আলম চাষি বা তাহিরউদ্দিন ঠাকুর মার্কিন যোগসাজশে তারা মুক্তিযুদ্ধকে বানচাল করতে চেয়েছিল। তাজউদ্দিন আহমেদের কারণে সম্ভব হয়নি আর কি। তারপরে ওই যে বিএলএফের কথা বলা হলো, মুজিব বাহিনী, তার সঙ্গে মুজিবনগর সরকারের কোনো সংশ্লেষ ছিল না, সম্পূর্ণ স্বতন্ত্রভাবে তৈরি করা হয়েছে, অনেক কিছু ব্যাপার ছিল। তো সেগুলোরই প্রতিফলন 72-এ। আবার 72-এর 20শে জানুয়ারি কর্নেল ফারুক মার্কিন দূতাবাসের সঙ্গে প্রথম যোগাযোগ করে, এবং মার্কিন সরকারের যে দলিলগুলো ছিল বাংলাদেশ সংক্রান্ত 2005-এ অবমুক্ত করা হয়। তাতে কিন্তু অনেক তথ্য চলে এসেছে, এই যে এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি বাংলাদেশে সব কিছু মিলি। কিন্তু এখানে একটি কথা বলতে হয়, 1973-এ তখন আমি এডিনবরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এডিনবরা গ্রন্থাগারের একটি নিউ স্টেটসম্যান পত্রিকাটা পড়ছিলাম একদিন। তো সেখানে মাইকেল বার্নসের একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলাম বাংলাদেশের উপরে। তিনি বাংলাদেশে এসে দেখে শুনে ঘুরে ফিরে বুঝে শুনে প্রতিবেদন লিখেছিলেন, যাকে বলা হয় যে অনুসন্ধানী প্রতিবেদন, ইনভেস্টিগেটিভ জার্নালিজম, যা বাংলাদেশে এখনও পেশাদারিত্ব অর্জন করতে পারেনি আর কি। সিরাজউদ্দিন হোসেন শুরু করেছিলেন, তিনি প্রশিক্ষিত ছিলেন। বাংলাদেশে অনুসন্ধানী প্রতিবেদনের নামে খিস্তি খেউ হয় আর কি জাগে। তো মাইকেল বার্নসের অনুসন্ধানী প্রতিবেদনটি আমার কাছে ভালো লাগলো। তিনি কিন্তু সব কিছু এই আমরা যে আলোচনা করছি সব করেছেন, আলোচনা করে শেষে একটা কথা লিখেছেন, যে কথাগুলো পড়ে আমার খুব শ্লাঘাবোধ হয়েছিল। তিনি বলেছিলেন, উইথ ডেঞ্জারাস and difficult failures ahead, Bangladesh is going to need Mujib's brand of leadership more than ever. অর্থাৎ মাইকেল বার্নস বুঝেছিলেন যে ওই সময়ে বিশৃঙ্খল, জটিল, বহুমাত্রিক পরিস্থিতিতে শেখ মুজিব ছাড়া অন্য কোনো নেতা পারবেন না। কিন্তু তিনি কতটুকু পেরেছেন সেটা ইতিহাস বিবেচনা করবে। তবে আমার কাছে যেটা মনে হয় সেটি হচ্ছে যে এই যে অধৈর্য হয়ে যাওয়া, আর যারা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নাম নিয়ে মাঠে নেমেছিল, আমার কাছে এখন মনে হয় এতদিন পরে, তখন আমি নিজেও অনেকটা আকর্ষণ বোধ করেছিলাম, আমি সেটা কথা মেনে নিচ্ছি, তরুণ আমি বয়সে, কিন্তু মনে হয় তারা বিজ্ঞানও বোঝেনি, সমাজতন্ত্রও বোঝেনি। তো সেই জায়গায় হয়ে গেছে সমস্যা। আর ষড়যন্ত্রটা মূলত পাকিস্তানপন্থী, এবং পাকিস্তানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যোগসাদৃষ্টি হওয়ার সবচেয়ে বড় কারণ হলো দুটো দেশেই কিন্তু দুটো দেশই সরকার, পাকিস্তান তো আমাদের সাক্ষাৎ বৈরী, তাদের সঙ্গে লড়াই করেছে, আর মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার জনগণ নয়,
মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছিল। তো যখন বাংলাদেশ হয়ে গেল সবাইকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, তখন তো পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থাটা আহত বাঘিনীর মতো আর কি। এবং হেনরি কিসিঞ্জারের যে আন্তর্জাতিক শিষ্টাচারহীন একটা মন্তব্য আমরা পেলাম যে বাংলাদেশ তো হবে একটি তলাবিহীন ঝুড়ি, তো এটা কিন্তু এর মনস্তাত্ত্বিক দিকটি আমাকে দেখতে হবে, এটা কিসিঞ্জারের মনস্তত্ত্বটা বুঝতে হবে আর কি। তো সেই জন্যে পাকিস্তান মার্কিন যোগ সাধু হওয়াটা অত্যন্ত স্বাভাবিক। এবং কর্নেল ফারুক যে মার্কিন দূতাবাসে গেলেন এটা এই জন্যেই যে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া তাদের বন্ধু তো আর কেউ হতে পারে না। অনেক ধন্যবাদ। আর সময় হয়ে গেছে। বাংলা মিনি পাকিস্তান করার কথা সৌরভ বলো, যথার্থই হয়েছিল। ৭৫ থেকে ৯৬ পর্যন্ত সম্পূর্ণ পাকিস্তানের রাষ্ট্র কাঠামো আর বাংলাদেশের রাষ্ট্র কাঠামো অবিকল ছিল, একই ধরনের। এ প্রসঙ্গে ছোট্ট একটা কথা বলে এই পর্বে আমি থেমে যাই। ১৯৮৮-তে ইসলামাবাদে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা বিষয়ক একটি সেমিনার হয়েছিল, লন্ডনের IISS অর্গানাইজ করেছিল। ওরা যে এলাকার নিরাপত্তা নিয়ে কথা বলবে সেই এলাকার কোনো একটা রাজধানীতে করে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা। সেখানে আমি ছিলাম বাংলাদেশের প্রতিনিধি হিসেবে। তো শেষ দিনে জিয়াউল হক তখন পাকিস্তানের প্রেসিডেন্ট সম্মেলনে অংশগ্রহণকারীদেরকে রাতের খাবারে ডাকলেন। তো আমার আসনটা ছিল জিয়াউল হকের পাশেই। জিয়াউল হক কিন্তু খুব রসিক মানুষ ছিলেন। তিনি রসিকতা করে আমাকে বললেন উর্দু ইংরেজি মিলিয়ে যে পাকিস্তান বাংলাদেশ এখন এক, তোমরা যুদ্ধ করলে কেন? আমি খুব উষ্মার সঙ্গে উত্তর দিলে তখন তিনি এক এক করে বুঝে দিলেন পাকিস্তানের সামরিক শাসন, বাংলাদেশের সামরিক শাসন, পাকিস্তানের রাষ্ট্রধর্ম, বাংলাদেশের রাষ্ট্রধর্ম, অনেকগুলো অভিন্নতা তিনি আমার সামনে তুলে ধরলেন। তো সেই মিনি পাকিস্তান কিন্তু হয়েছিল। অনেক ধন্যবাদ। দর্শক, একটা বিরতির সময় হয়ে গেছে, একটু পরে ফিরে আসবো, সঙ্গে থাকবেন আশা করি। দর্শক, আপনারা দেখছেন CSR মুক্তবাক। ফিরে আসি জনাব ইশফাক ইলাহি চৌধুরী আপনার কাছে। আমরা কথা বলছিলাম ৭৫-এর প্রেক্ষাপট নিয়ে। এর আগের যে বিভাজন সে নিয়েও কিছু কথা আমরা বলেছি, এবং এর পরেও কিন্তু লড়াইটা থেমে নেই, এবং আমরা খালেদ মোশাররফকে নিহত হতে দেখেছি। শেষমেশ জেনারেল মঞ্জুরের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এই হত্যাকাণ্ডগুলো শেষ হলো, এবং ক্ষমতা এলেন এমন একজন যিনি স্বাধীনতা যুদ্ধের সময় দিব্যি পাকিস্তানে বসেছিলেন, জেনারেল এরশাদের কথা বলছি। সেনাবাহিনীর মধ্যে এই যে অন্তর্কন্দনগুলো, বিশেষ করে যারা সিনিয়র অফিসাররা ছিলেন, সেক্টর কমান্ডাররা ছিলেন, এর পেছনের কারণটা আপনার কাছে কি মনে হয়েছে? যেটা এর আগে আলোচনা হলো যে স্বাধীনতা যুদ্ধ একটা ছিল হাইলি পলিটিক্যাল, ইন দ্য সেন্স দ্যাট অনেক কম বয়সে আমরা কিন্তু, কারণ এই যুদ্ধটা তো একটা যুদ্ধ ছিল না, দেশের মুক্তি সংগ্রাম, মানে there was a political ideology behind it, এবং এই আইডিওলজি এক একজনের এক এক রকম ছিল। তো আমি বলবো যে যে ঘটনাগুলো ঘটেছিল তার মানে সামরিক বাহিনীর ভিতরে অন্তর্দ্বন্দ্বটা কিন্তু শুরু হলো বিশেষ করে আপনার ৭৫-এর আগস্টের পরে। কারণ ৭৫-এর আগস্টে যারা এটা পার্টিসিপেট করেছিল তাদের সমর্থন, কিছুটা সমর্থন ছিল সেনাবাহিনীর ভিতরেও, জিয়াউর রহমান তাদের মধ্যে একজন। কিন্তু এর বিরুদ্ধে কিন্তু ২ তারিখে ২ নভেম্বর খালেদ মোশাররফের নেতৃত্বে একটা সর্ট অফ কাউন্টার রিভলিউশন আপনি বলতে পারেন হলো, যে যারা এই ঘটিয়েছিল ফারুক এবং তার সহযোগীরা, তাদেরকে ক্ষমতা থেকে সরানোর জন্য ২ তারিখে এই ঘটনাটা ঘটলো। কিন্তু তারা যখন এই তাদের থেকে ক্ষমতা খালেদ মোশাররফ যখন নিয়ে নিলেন, তখন কিন্তু তারা যাওয়ার আগে ৩ তারিখে জেল হত্যাটা হলো, এবং তারা যখন দেশ ছেড়ে যাওয়ার পরে খবর জানা গেল যে এই হত্যাকাণ্ডটা হয়েছে, ততক্ষণে তারা দেশ থেকে চলে গেছে। কিন্তু এই পরিস্থিতিতে আবার ৭ই নভেম্বরে আপনার কাউন্টার রিভলিউশন আরেকটা,
ফ্রম দ্য কর্নেল তাহেরের গ্রুপ থেকে, এবং তারাই তাদের হাতে কিন্তু মারা পড়লেন খালেদ মুশাররফ এবং কর্নেল নাজবুল হুদা এবং আরো অন্যান্য অফিসার। এই সময়টা সম্পূর্ণ একটা, আমি বলবো যে মানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু আরেকটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে, এবং সমস্ত সেনাবাহিনী ভিতরে কিন্তু একটা বিরাট অন্তর্দ্বন্দ্ব তারা সৃষ্টি করেছিল। এবং এর ফলশ্রুতিতে আপনি বললেন জিয়াউর রহমানের দীর্ঘ সময়, সেখানে অনেকগুলো অ্যাটেম্পটেড কু হয়েছিল, এবং শেষ পর্যন্ত তো উনি একটা কুতে উনিও নিহত হলেন। এবং তারপরে আসলেন এরশাদ সাহেব, এবং এরশাদ সাহেব এসে ওই মানে মুক্তিযোদ্ধা যারা, তারা আবার অনেকেই মুক্তিযোদ্ধা ছিল, তাদেরকে বিচারিক মানে সামরিক বিচারের সম্মুখীন হয়ে তাদের ফাঁসি কাস্টে ঝুলানো হলো। তো তারপর থেকে কিন্তু আমরা এরশাদের সময় দেখেছি মানে মুক্তিযোদ্ধা পাকিস্তান ফেরত, একটা বিরাট মানে হোল পিরিয়ডটাই একটা টার্মোয়েলের ভিতরে। এবং এটা আমি মূল মনে করি যে ৭৫ আগস্টের যে ঘটনাটা ঘটেছিল, কারণ সেনাবাহিনী একবার যদি সামরিক এই রাজনীতি তার ভিতরে ঢুকে যায়, তাহলে সেখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন। তবে আমি এখন আশা করছি, এখন আমাদের রাষ্ট্রেরও আমরা সেই নবীন রাষ্ট্র, একইভাবে আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আমাদের যে ট্রেনিং যেভাবে হচ্ছে, আমাদের নতুন অফিসার্স ক্যাডার, আমাদের প্রশিক্ষণ যেভাবে হচ্ছে আন্তর্জাতিক মানে, এখন আমার মনে হয় একটা গণতান্ত্রিক সরকারের প্রতি আমাদের সেনাবাহিনীর একটা আস্থা আছে, এবং যে বিভাজন ঘটে বাংলাদেশের আদর্শে একটা গণতান্ত্রিক পরিবেশে সেই সেনাবাহিনী। আর অধ্যাপক আনোয়ার হোসেনের বক্তব্যের প্রেক্ষিতে বোধহয় আপনি দু একটা জিনিস যোগ করতে চাচ্ছিলেন। হ্যাঁ, আমি দুটো জিনিস যেটা নতুন প্রজন্মের জন্য বলতে চাই, যেটা আমরা জানি অনেকেই এখন জানে না, এবং যে ব্লেমটা, একটা তো আপনাকে বললাম রক্ষী বাহিনীর কথা, যেটাকে বলা হতো যে এটা ভারতীয় বাহিনী, কিন্তু সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে, কারণ রক্ষী বাহিনীর সদস্য 100% সেনাবাহিনীতেই অ্যাবজর্ব হয়ে গেছে। আরেকটা কথা বলি যে স্বাধীন হওয়ার পরে অনেক বড় বড় প্রবলেম ছিল আমাদের দেশে, মানে রাস্তা নাই, ঘাট নাই, ফরেন এক্সচেঞ্জ নাই, সবকিছু কিছু না। তার মধ্যেও কিন্তু বঙ্গবন্ধু যখন প্রথম মস্কোতে গেলেন, তখনই কিন্তু আমাদের এয়ারফোর্সের টিম একটা সঙ্গে গেল, কিছুদিন পরেই গেল, এবং আমাদের কোনো বিমান বাহিনীতে কোনো যুদ্ধ বিমান ছিল না। একটা বিরাট কন্ট্রাক্ট হলো, যেখান থেকে আমরা MiG-21 বিমান সর্বশেষ ভার্সন যেটা, সেটা পেলাম আমরা। ট্রান্সপোর্ট প্লেন পেলাম, হেলিকপ্টার পেলাম, এয়ার ডিফেন্স ওয়েপন্স পেলাম, এবং আমরা প্রায় 1000-এর মতো বিমান বাহিনীর সদস্য, মানে পাইলটস, নেভিগেটরস, টেকনিশিয়ান, আমরা সোভিয়েত ইউনিয়নে যে ট্রেনিং করে এসে নতুনভাবে আমরা একটা সেনা বিমান বাহিনী গড়ে তুললাম। একইভাবে যখন মার্শাল টিটো বাংলাদেশে আসলেন, তখন উনি বাংলাদেশ নেভির কোনো জাহাজ ছিল না, সত্যিকার অর্থে যুদ্ধ জাহাজ ছিল না, কয়েকটা পেট্রোল বোট। তখন উনি কিন্তু প্রথম অত্যাধুনিক কয়েকটা সমুদ্রে টহল দেওয়ার মতো কতগুলো জাহাজ দিলেন, যার ফলে আমাদের নেভি গড়ে উঠলো। একইভাবে যখন আমরা 1973 সালে আরব ইসরায়েলি যুদ্ধের সময় আমরা কিন্তু সিরিয়া এবং ইরাকে আমরা সাহায্য করেছিলাম, তারই ফলশ্রুতিতে আনোয়ার সাদাত প্রথম বাংলাদেশকে ট্যাঙ্ক পাঠালেন। এই যে শুধু তাই না, অস্ত্রই না, আমাদের যে সমস্ত সেনাবাহিনীর মূল কি হবে, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা কি হবে, সেগুলো কিন্তু তখনই বঙ্গবন্ধু হয়েছিল। আরেকটা কথা বলে আমি শেষ করবো, সেটা হচ্ছে বাকশালের কথা অনেক বলা হয়। তো আমি তখন পার্সোনাল সাইডে ভেরি জুনিয়র অফিসার, ফ্লাইং অফিসার অথবা ফ্লাইট ক্যাপ্টেন। তো আসলো যে সেনাবাহিনীর সদস্যরাও বাকশালের সদস্য হতে পারবে। তো আমি তখন তো আর ফটোকপি মেশিন ছিল না, সাইক্লোস্টাইল করে করে একটা ফর্ম দেওয়া হলো। বিশ্বাস করেন, মানে এই সাইক্লোস্টাইল করে করে শেষ করতে পারছি না। অফিসারদের লাইন, আমরা সবাই, আমি সহ আমরা সবাই বাকশালের সদস্য হলাম। ওকে, তো বলা হলো যে সেন্ট্রাল কমিটিতে 3 জন, বাহিনী প্রধান, সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান সেন্ট্রাল কমিটির সদস্য হবে। তো আমরা খুশি হলাম। কয়েকদিন পরে আসলো যে না, এয়ারফোর্সের একটা, নেভির একটা, কিন্তু আরবিতে যে সেনাপ্রধান
আর ডেপুটি সেনা প্রধানেরও একটা সেন্ট্রাল কমিটিতে সিট থাকবে। অর্থাৎ শফিউল্লাহ সাহেব হবে, জিয়াউর রহমান হবে। এই যে পরিবর্তন হলো, এই পরিবর্তনটা হলো জিয়াউর রহমান ডাইরেক্ট মানে অ্যাক্সেস টু দি বঙ্গবন্ধুর কাছ থেকে এটা আদায় করে নিলেন। এবং তারাই আবার যখন বাকশালের কথা বলেন যে বাকশাল এই হয়েছে, আমার কাছে খুব অবাক লাগে যে কি কিভাবে পজিশন গুলো সিকিউর করার চেষ্টা করেছে। জনাব সোহরাব হাসান, আপনার কাছে আসি। বঙ্গবন্ধু তো আন্তর্জাতিকভাবে নানানভাবে বাংলাদেশকে স্বীকৃতি এনে দেওয়ার চেষ্টা করলেন, ওআইসি সম্মেলনে গেলেন, এবং তখন যে দ্বিধা বিভক্ত বিশ্ব, ঠান্ডা যুদ্ধ চলছে তখনও, সেখানে বাংলাদেশের অবস্থানটা আসলে কতটুকু সুসংহত হয়েছিল? ধন্যবাদ। তবে নড়বড়ে ছিল না, কারণ স্বাধীনতার 1 বছরের মধ্যে প্রায় অধিকাংশ দেশ 100-র কাছাকাছি দেশের স্বীকৃতি পাওয়া গেছে। 75-এ যখন তাকে হত্যা করা হয় তখন স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ 131টি দেশ। 31টি। সুতরাং সেদিক থেকে খুব ছিল না। তখনকার যে বৈশ্বিক পরিবেশ, তেলের দাম বৃদ্ধি, খাদ্য ঘাটতি কিন্তু বাংলাদেশে সবসময় ছিল পাকিস্তান আমল থেকে। সুতরাং এটা একটা মানে কি বলে অর্থনৈতিক বিপর্যয়টাই বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল। আরেকটি হচ্ছে যেটি ইশফাক ভাই বলেননি বা আমি জানি না, যে মুক্তিযুদ্ধের মধ্যে রাজনৈতিক নেতৃত্বের যেমন দ্বন্দ্ব ছিল, রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে সেনা নেতৃত্বেরও দ্বন্দ্ব ছিল, এবং ওসমানী সাহেব সেটি দ্বন্দ্ব মেটাতে পারেননি। তিনি একাধিকবার পদত্যাগ করার কথা বলেছেন। আর 11 জন সেক্টর কমান্ডারের মধ্যে পারস্পরিক বিরোধ বা পারস্পরিক দ্বন্দ্ব এবং আস্থার অভাব তো ছিলই। সবচেয়ে হলো যে দেখুন যে সেক্টর কমান্ডারদের মধ্যে বেশি আলোচনায় আসছে, তারা একে অপরের হাতে মারাও গেছেন। সবাই ভাবছে যে আমি তার চেয়ে কম কিসে। হ্যাঁ, এইটি হচ্ছে বড়। এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে সামরিক বেসামরিক যারা, সেখানেও কিন্তু হয়েছে যে যুব সংগঠন, মুজিবনগর সরকারে যারা নেতৃত্ব দিয়েছেন এবং অন্য যারা অন্য ভূমিকায় ছিলেন, সবার মধ্যে এটা যে আমি কম কিসে। এখানে একটাই ছিল। এবং জানেন বঙ্গবন্ধু আসার আগে অনেক অস্ত্র জমা দেয়নি। তখন তাজউদ্দিন সাহেবের নেতৃত্বে যে অস্ত্র সমর্পণের আহ্বান জানানো হয়েছিল, অধিকাংশই দেননি, তারা দিয়েছেন বঙ্গবন্ধু আসার পরে। এবং এটি মওদুদ আহমদ বলেছেন, আরও অনেকে বলছেন যে বঙ্গবন্ধু যদি যে কোনো পাকিস্তানিরা মেরে ফেলতো বা বঙ্গবন্ধু যদি আসতে না পারতেন, তিনি হয়তো অমরলোকের বাসিন্দা হতেন, মানে একজন এখন যে অনেক মহৎ নেতা হিসাবে আবির্ভূত হতেন। কিন্তু বাংলাদেশ থাকতো কিনা, একটা সরকার মানে কতগুলো সরকার হতো, কতগুলো নেতৃত্ব হতো, কে কাকে মানত, এবং তখনই হানাহানিটা শুরু হতো। এটি রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু মনে করেন। যে বিষয়টি বলছেন যে বাংলাদেশ ছোট্ট দেশ, জনসংখ্যা কম, অর্থনৈতিকভাবে দুর্বল, কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যদি বলেন যে বঙ্গবন্ধু যেটা ঘোষিত যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিলেন, মধ্যপ্রাচ্যে অনেকগুলো দেশের সাথে করেছিলেন, এবং যে দেশগুলোর সাথে করতে পারেননি সে দেশগুলোর সাথেও কিন্তু আলাপ আলোচনা শুরু হয়েছিল, একটা প্রক্রিয়া শুরু হয়েছিল। এমনকি চীনের সাথেও বাণিজ্য মিশন খোলা বা বাণিজ্য শুরু করারও প্রক্রিয়া শুরু হয়েছিল। আর সুতরাং এটি বলা হচ্ছে না আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কোনো অংশেই দুর্বল ছিল না। যেটা হচ্ছে আপনি ওআইসির কথা বললেন, প্রথম বাংলাদেশ আন্তর্জাতিকভাবে বড় প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়, সেটা হচ্ছে সংস্থার সাথে হচ্ছে কমনওয়েলথ। এবং কমনওয়েলথে বাংলাদেশ অন্তর্ভুক্ত হওয়ার কারণে পাকিস্তান কিন্তু কমনওয়েলথ থেকে পদত্যাগ করে, কিন্তু তাতে কমনওয়েলথের অন্যান্য সদস্য কেউ করেনি। যে বিষয়টা হয়েছে এখন ষড়যন্ত্র এটা দেশি বিদেশি ষড়যন্ত্র কিন্তু যে কোনোভাবেই হতে পারে। অনেক দুর্বল হয়ে বাংলাদেশে যেমন, এবং 75-এ 15ই আগস্ট তো কোনো অভ্যুত্থান হয়নি, এটা হচ্ছে প্রতিহিংসা চরিতার্থ করা হত্যাকাণ্ড, একেবারেই কিছু হত্যাকাণ্ড হচ্ছে। এবং দেখুন, যদি পুরো সরকারের বিরুদ্ধে ক্ষোভ থাকতো তাদের, তাহলে প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য
সবাই সবাই লক্ষ্যবস্তু হওয়ার কথা, কিন্তু লক্ষ্যবস্তু হলেন কিন্তু বঙ্গবন্ধু। এক হচ্ছে তিনি সবচেয়ে বড় নেতা, তিনি তার নেতৃত্বই হচ্ছে দল এবং সরকার পরিচালিত হচ্ছে। আরেকটা হচ্ছে তার পরিবারের সদস্যদের। এটি কিন্তু কোনো অভ্যুত্থানে এই ধরনের শিশু নারী সহ এই যে পরিবারের সবাইকে কি বলে হত্যা করা, তো এটি হচ্ছে একেবারে কি বলে যে নিষ্ঠুরতা, নৃশংসতা, নির্মমতা। এই নির্মমতা থেকে যেটি দুর্বল, আজকে ওবায়দুল কাদের বলেছেন যে তখন আওয়ামী লীগের যারা নেতা ছিলেন তাদের কি ভূমিকা ছিল, তারা কেন পারলেন না, এই প্রশ্নটাও কিন্তু আসবে। এই যে আপনি কমিশনের কথা বলছেন, সেক্ষেত্রে আমরা ষড়যন্ত্রকারীদের যেমন মুখোশ উন্মোচন করব, আওয়ামী লীগের যে কাপুরুষতা, যে ব্যর্থতা, সেটাও কিন্তু উন্মোচিত হবে। এই প্রসঙ্গে আসতে চাইছিলাম, ৭৫-এ আওয়ামী লীগ দল হিসেবে তাদের যে ভূমিকাগুলো ছিল সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমার মূল্যায়ন করবার জন্য প্রয়োজনীয় তথ্য তো নাই, সমস্যা হচ্ছে সেটা। আমি যা মূল্যায়ন করব তা আমার অনুমান নির্ভর, আমার ধারণা নির্ভর। তবে এইটুকু দেখি যে প্রতিবাদ প্রতিরোধ দুটোই কিন্তু হয়েছিল। প্রতিবাদ সারা বাংলাদেশে 15ই আগস্টের পরে প্রায় 10-11টি জায়গায় প্রতিবাদ হয়েছিল। মনে রাখতে হবে, সামরিক ট্যাঙ্ক ঘুরিয়েছে সারা শহরে, ট্যাঙ্কে গোলা ছিল না, কিন্তু জনগণের মনে ভীতি সঞ্চার হয়েছিল, কারফিউ ছিল, একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছিল। সেখানে মানুষের জীবনের মায়া সবারই আছে। তবু 10-11টি জায়গায় প্রতিবাদ হয়েছে, প্রতিরোধ হয়েছে আমাদের টাইগার সিদ্দিকীর নেতৃত্বে, আমরা জানা আছে। এবং খন্দকার মোশতাককে হত্যা করবার জন্য সিদ্দিকীর পক্ষ থেকে লোক পাঠানো হয়েছিল 76-এর 26শে আগস্টের মতো এই সময়ের মধ্যে, কিন্তু কোনো কারণে সেই গোপন তথ্য ফাঁস হয়ে যায়, ওই উদ্যোগটি ব্যর্থ হয়ে যায়। তা কাজেই প্রতিবাদ প্রতিরোধ হয়নি এটা বলা মুশকিল। আরও জাতীয় ছাত্রলীগের মিছিল হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রমজান দুর্গাপূজার জন্য বন্ধ ছিল, 18 অক্টোবর খুলল, তারপরে প্রতিবাদ হয়েছে, মিছিল হয়েছে, সবই হয়েছে। তো এখন আর একটি কথা হচ্ছে, আপনার প্রশ্নটা কি ছিল? এই যে সে সময় আওয়ামী লীগের মূল্যায়ন, আচ্ছা সেইটাই। এখন আমরা যেটা দেখছি যে আওয়ামী লীগের জাতীয় 4 নেতা যারা আখ্যায়িত হয়ে আছেন তারা মুশতাকের সঙ্গে যাননি, সেই জন্য কারারুদ্ধ হলেন। আর বাকি তো সবাইকে বলা হয় যে বন্দুকের নলের মুখে নিয়ে যাওয়া হয়েছে। তবুও আমার প্রশ্নটি উত্তর দিতে হলে আমার তথ্যের দরকার, কমিশন করলে সেই তথ্য আমি পাবো। তো আওয়ামী লীগ যে প্রশ্নটি তুলেছেন ওবায়দুল কাদের, প্রশ্নটি সঙ্গত এই জন্য, এবার সব তথ্য পাবো আমি কমিশন গঠনের মাধ্যমে। তো কাজেই এখন আমি আগ বাড়িয়ে কোনো মন্তব্য করতে রাজি নই আর কি। তবে একটি কথা আমি প্রশ্ন আমার মনে সবসময় জেগেছে, দায়মুক্তি অধ্যাদেশ সিভিল সেক্টরের জন্যে, মিলিটারি সেক্টরের জন্য নয়। 75-এ 15ই আগস্ট শিশু হত্যা হয়েছে, অন্তঃসত্ত্বা নারী হত্যা হয়েছে, কর্মরত সামরিক কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। তো সাধারণত আমি জানি যে সেনা আইনে বিশৃঙ্খলামূলক কোনো কাজ করলে অবশ্যই কোর্ট মার্শাল হয়। তো এরা বেরিয়ে এলো, কোর্ট মার্শাল হলো না কেন? জিয়াউর রহমান উপসেনা প্রধান, তাকে যখন ফারুক রশিদ জানালো যে আমরা 20শে মার্চ প্রথম বিস্তৃত আলোচনা হয়, তখন জানালো যে আমরা পরিকল্পনা করে ফেলেছি। জিয়াউর রহমান বলেছে যে আমি সিনিয়র, আমি এই সমস্ত কাজ করতে পারি না, তোমরা জুনিয়ররা করে সফল হলে আমার সঙ্গে যোগাযোগ করবে, বিফল হলে করবে না। কিন্তু উপসেনা প্রধান হিসেবে তার উচিত ছিল এদেরকে গ্রেপ্তার করা এবং একই সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো, কোনোটাই জিয়াউর রহমান করেননি। তো এই জন্যে তদন্ত করতে গেলে রাজনৈতিক একটি এলাকা তদন্ত করতে হবে,
সামরিক শেষ এলাকায় মিনিটে চলে তদন্ত এসেছে। করতে হবে। কোর্ট মার্শাল হলো না কেন, আমার প্রশ্নটি আছে আমার কাছে। অনেক ধন্যবাদ। আজকের মতো সময় ফুরিয়ে গেছে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। দর্শক ধন্যবাদ আপনাদেরকেও যারা আমাদের সাথে ছিলেন। বিদায় নিচ্ছি।